হতে চাই আলোকিত মানব নামক একটা আইডি স্যারের কাছে একটা বড় প্রশ্ন করছে। তো সেই প্রশ্নটা পড়া হচ্ছে, এই জীবন কেন, এই জগৎ কেন? এই প্রশ্নের উত্তরের সন্ধানেই মানুষ কল্পনা করেছে উদ্দেশ্য, নির্মাণ করেছে ব্যাখ্যা, আর সেই ব্যাখ্যার স্তূপ জমে একসময় রূপ নিয়েছে ধর্মে। কিন্তু এই অনুসন্ধান কখনো একরৈখিক ছিল না, বরং তা ছিল বিভক্ত, দ্বন্দ্বপূর্ণ এবং বহুমাত্রিক। কেউ প্রকৃতির বুকে ঈশ্বরকে খুঁজে পেয়েছে, সূর্যের আলো, বাতাসের স্পর্শ, পানির প্রবাহ, এসবের মধ্যেই সে দেখেছে মহান দাতা, করুণাময় সত্তা। তাই সে নত হয়েছে প্রকৃতির সামনে, কৃতজ্ঞতার ভাষা খুঁজেছে পূজায়, আরাধনায়। আবার কেউ প্রকৃতির আড়ালে খুঁজেছে অদৃশ্য নিয়ন্ত্রককে, এক বা একাধিক শক্তি যারা এই মহাবিশ্বকে পরিচালনা করে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই জন্ম নিয়েছে পূজা, ইবাদত, সৃষ্টি হয়েছে আচার, গড়ে উঠেছে বিশ্বাসের জটিল কাঠামো। কিন্তু সব মানুষ এই পথ মেনে নেয়নি। কিছু মানুষ প্রশ্ন করেছে, যদি কোনো উদ্দেশ্যেই না থাকে, যদি এই জীবন কেবল ঘটনা প্রবাহের এক নির্লিপ্ত ধারাবাহিকতা হয়। তারা ব্যাখ্যা খুঁজেছে, কিন্তু উদ্দেশ্য খুঁজেনি। তারা দেখেছে নিয়ম, কিন্তু দেখেনি নিয়ন্ত্রক। দেখেছে প্রক্রিয়া, কিন্তু অনুভব করেনি কোনো চূড়ান্ত ইচ্ছা। তাদেরকে বলা হয়েছে নাস্তিক, কিন্তু তাদের অনুসন্ধানও ছিল সমান তীব্র, সমান সত্যনিষ্ঠ। এই দুই ধারার মাঝখানে জন্ম নিয়েছে বিজ্ঞান ও দর্শন। বিজ্ঞান দেখেছে পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণের মাধ্যমে। দর্শন ভেবেছে যুক্তি, প্রশ্ন ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে। এই দুইয়ের অগ্রযাত্রায় বহু প্রাচীন বিশ্বাস ভেঙে পড়েছে, বহু ধর্ম হারিয়েছে তার নিরঙ্কুশতা। কিছু ধর্ম নিজেকে বদলেছে, সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিয়েছে। কিছু মানুষ সেই পরিবর্তনে আস্থা হারিয়েছে, বেছে নিয়েছে অবিশ্বাস। আবার কেউ প্রশ্ন না করেই গ্রহণ করেছে অন্ধভাবে, উত্তরাধিকার সূত্রে। কিন্তু ইতিহাসের আরেকটি কঠিন সত্য আছে, ধর্ম শুধু বিশ্বাসের জগতে সীমাবদ্ধ থাকেনি। কখনো তা পরিণত হয়েছে ক্ষমতায়, সেই ক্ষমতা ব্যবহার করে বিস্তার ঘটানো হয়েছে। কখনো জোরপূর্বক, কখনো সহিংসতার মাধ্যমে। ভিন্নমতকে দমন করা হয়েছে, অবিশ্বাসকে শাস্তি দেওয়া হয়েছে। অনেকেই সত্য বুঝেও নীরব থেকেছে বিশৃঙ্খলার ভয়ে। অনেকেই নিজস্ব স্বার্থে সত্যকে বিকৃত করেছে। অনেকেই বুঝে না বুঝেই বিশ্বাসকে বহন করেছে যেন অর্থহীন বোঝা। তবুও প্রতিটি যুগেই কিছু মানুষ ছিল যারা প্রশ্ন করেছে, প্রতিবাদ করেছে, বিদ্রোহ করেছে। ঈশ্বরের নামে প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই ভাঙাগড়ার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উত্তরের অন্তহীন প্রবাহের মধ্য দিয়েই আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে। আর সম্ভবত ভবিষ্যৎ আরও বেশি প্রশ্নমুখর হবে, আরও বেশি বিশ্লেষণধর্মী। বিজ্ঞান ও দর্শনের অগ্রগতির সাথে সাথে মানুষ হয়তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবে এমন এক সত্যে, যেখানে জীবন কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্যের অধীন নয়, বরং তা এক স্বতঃস্ফূর্ত, নিরপেক্ষ এবং অর্থ অন্বেষী চেতনার যাত্রা। হয়তো তখন মানুষ বুঝবে, উদ্দেশ্য যদি থেকেও থাকে, তা আবিষ্কৃত নয়, বরং তা মানুষেরই সৃষ্টি করা বিশ্বাস অবিশ্বাস। এটা আসলে প্রশ্ন না, মূলত যেটা দেখতে পাচ্ছি যে একটা লেখকের একটা অবজারভেশন, যেটা নিয়ে তিনি অনুরোধ করেছেন আমাকে কিছু বলার জন্য। এটার এই দীর্ঘ কথার যে একদম শুরুর দিকে অনেক কথাবার্তাগুলো, সেগুলো প্রত্যেকটা নিয়ে কথা বলা যায়, কিন্তু এখানে সবচেয়ে বেশি কন্টেনশাস তথা আপত্তিকর যে কথাগুলো উনি বলেছেন ওনার মতো করে শেষের দিকে, তুমি যেটা পড়েছ, যে বিজ্ঞান ও দর্শনের অগ্রগতির সাথে সাথে মানুষ হয়তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবে এমন এক সত্যে, যেখানে জীবন কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের অধীন নয়। হ্যাঁ, যে তিনি বলতে চাচ্ছেন যে জীবনের তাহলে কোনো পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য, কোনো কিছু সেখানের মধ্যে নাই। উনি ধর্মের কথা বলেছেন, ধর্মের উৎপত্তি, বিকাশ, কিছু কিছু ধর্মের বিলুপ্তি বা পরিবর্তন, এগুলো বলেছেন। শেষে এসে উনি এককভাবে সব কিছু নাকচ করেছেন। অ্যাবসলিউট কোনো ট্রুথ নাই, হুইচ ইজ অবজেক্টিভলি গিভেন। ওকে, এই পোস্টমডার্নিস্ট যে পজিশনটা তিনি এখানে ক্লিয়ার করেছেন।
বরং তা এক স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ ও অর্থ অন্বেষী চেতনার যাত্রা। স্বতঃস্ফূর্ত, তাহলে আমি যদি বলি 2+2 যেগুলো 4, এটা স্বতঃস্ফূর্ত না। কারণ তুমি যখন বলবা 3+2 যেগুলো 4, তখন বোঝান এটা হয় নাই। এনিথিং আদার দেন 4 যদি বলা হয় 2+2 করার জন্য, তাহলে আমরা বলবো যে এটা কিন্তু হয় নাই। ওকে, তো আমরা আমরা অনেকভাবেই 4 পেতে পারি, 3+1 ইত্যাদি ইত্যাদি পর্যায়ে আমরা 4 পেতে পারি। কিন্তু যখন তুমি বলবা দুইটা হাইড্রোজেনের অণু এবং একটা অক্সিজেনের অণু মিলে পরমাণু মিলে কি হবে, H2, তখন এটা পানিই হবে, কেমিস্ট্রি লোকেরা যেটা বলে। হ্যাঁ, এবং এটা আমরা, এটার অন্য কিছু হবে না, যেটা ইউনিভার্সাল ল সেটাই হবে। এটা স্বতঃস্ফূর্ত হইতে পারে না। কারণ আমরা যখন স্বতঃস্ফূর্ত কথাটা বলি, এটার একটা অন্টোলজিক্যাল, যে কোনো কিছুর একটা অন্টোলজিক্যাল সাপোর্ট থাকে। আমরা যদি বলি সব কিছু আলোকিত, কোথাও কোনো অন্ধকার নাই, অন্ধকার কোথাও না থাকলে অন্তপক্ষে অন্ধকারের একটা ধারণা আমাদের মনের মধ্যে থাকতে হবে। আমরা কল্পনা করব যে অমুক জায়গাটা অন্ধকার বা হতে পারে, তখন আলোর একটা তাৎপর্য হবে। আমরা যদি বলি যে সব কিছু সত্য, তার মানে সব কিছু, এটা যদি আমরা যদি লিটারালি নেই, সিরিয়াসলি, এটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। তখন আমাদেরকে এটাকে নিতে হবে একটা মানে মেটাল্যাঙ্গুয়েজ হিসেবে, যে সব কিছু আলোকিত মানে হচ্ছে, সব কিছু সত্য মানে হচ্ছে যে এখানে সব কিছু এটা ঠিক আছে। তাহলে প্রাকৃতিক নিয়মগুলো স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হতে পারে, তর্কের ক্ষেত্রে আমি ধরে নেই, খোদার কোনো ইন্টারভেনশন ছাড়া। কিন্তু হয়ে যাওয়ার পর এটা আর কিন্তু স্বতঃস্ফূর্ত থাকে না। ঠিক আছে, নিরপেক্ষ, হ্যাঁ, এটা অবশ্যই নিরপেক্ষ। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, এপিস্টেমিক নর্মেটিভিটির কথা বলবো। আমি যেহেতু এপিস্টেমোলজি লোক, আমার কাছে জানতে চেয়েছেন, আমি আমার পড়াশোনা দিয়েই বলবো যে এটা নিরপেক্ষ কিনা। জ্ঞান আসলে কি নিরপেক্ষ? নিরপেক্ষ না হলে জ্ঞান হয় না, আবার ব্যক্তি সাপেক্ষ না হলেও জ্ঞান হয় না। সকল জ্ঞান হচ্ছে কোনো না কোনো কগনিটিভ এজেন্টের জ্ঞান, কোনো না কোনো জ্ঞানের কর্তার জ্ঞান। কর্তা নিরপেক্ষ কোনো জ্ঞান হয় না। আবার জ্ঞানের বিষয় যদি কর্তার ইচ্ছার উপর নির্ভর করে, এটা কিন্তু আর জ্ঞান হবে না। এটার মধ্যে অবজেক্টিভিটি থাকতে হবে, যেটা আমরা বলি এপিস্টেমিক নর্মেটিভিটি। অর্থাৎ এটার মধ্যে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি দুটাই সমানতালে থাকতে হবে। যেমন তরকারি রান্না করার সময় আমরা কি দেই, একটা মশলা দেই আর একটা মশলা দেই, তাই না? ওইটা যতটুকু থাকা ততটুকু থাকতে হবে, এটা যতটুকু থাকা ততটুকু থাকতে হবে। পানির মধ্যে যতটুকু হাইড্রোজেন থাকার কথা সেটা থাকতে হবে, যতটুকু অক্সিজেন থাকার কথা ততটুকু থাকতে হবে। পানি এবং অক্সিজেন যখন মিলে যাবে সুনির্দিষ্ট মাত্রায়, তখন এটা পানিও না অক্সিজেনও না, এটা হচ্ছে পানি। আমার এক ভাইনাকে আমি জিজ্ঞেস করছিলাম, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো প্রশ্নটা ছিল সিভিল ইঞ্জিনিয়ারের বিষয়, যে এই যে কলামগুলো তৈরি করা হয়, লোহাগুলোকে কিন্তু তার দিয়ে বেঁধে দেওয়া হয়, কিন্তু এগুলোকে ঝালাই করে দিলে ভালো হতো না, লেগে যেত একসাথে। কারণ তারের বন্ধন তো খুব ছোট তার দিয়ে বাঁধে। তখন ও আমাকে বলে যে মামা, যখন এই লোহার রড, তারপরে কংক্রিট, তারপরে সিমেন্ট, বালি, এগুলো মিলে যখন একটা কলাম ঢালাই করা হয়, ঢালাই হয়ে যাওয়ার পর এটা একটা সিঙ্গেল এন্টিটিতে পরিণত হয়, এটা আর ওইভাবে আলাদাভাবে থাকে না। তাহলে আমি যখন সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি দুটাই নিয়ে যখন একটা জ্ঞান হয়ে গেল, এটা একই সাথে সাবজেক্টিভ এবং একই সাথে অবজেক্ট। অনেকে বলতে হচ্ছে না আমি একদম নিরপেক্ষ জ্ঞান চাই, এই কথাটাই তো কন্ট্রাডিক্টরি। নিরপেক্ষ জ্ঞানটা কে চাচ্ছে? আপনি চাচ্ছেন, এটা আপনার জন্য নিরপেক্ষ, কিন্তু আরও জন্য কিন্তু এটা কিন্তু সাপেক্ষ, ব্যক্তি সাপেক্ষ। হ্যাঁ, এপিস্টেমিক নর্মেটিভিটির কথা যদি বলি, অর্থ অন্বেষী চেতনার যাত্রা। পোস্টমডার্নিজম বলে যে কোনো অর্থ নাই, তারপর আপনি অর্থ খুঁজবেন, নতুন নতুন অর্থ বাইর করবেন, মানে রিলেটিভিটি। তো যদি আমরা যদি ট্রুথ এবং নলেজের ব্যাপারে যদি নর্মস অ্যান্ড ভ্যালুসের ব্যাপারে যদি রিলেটিভ পজিশন নেই, এটা টোটাল স্ট্রাকচারটাকে কলাপস করে। ওকে, তারপর তিনি বলছেন যে হয়তো তখন মানুষ বুঝবে উদ্দেশ্য যদি থেকেও থাকে তা আবিষ্কৃত নয়, বরং মানুষের সৃষ্টি করা বিশেষ বিষয়। আসলে আপনি কিছু মনে করবেন না, আপনার আসল নাম তো জানি না, হতে চাই মানবিক আলোকিত মানুষ, কিন্তু আলোকিত মানুষ হওয়ার যে একটা বামপন্থী ধারা, সেখানে শুধুই প্রশ্ন করা, এটা একটা নেগেটিভ স্কেপটিক ট্রেন্ড। প্রশ্ন আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু সেটাকে সত্যকে জানার জন্যে।
আপনি যদি খালি প্রশ্ন করতে থাকেন, আপনি কোনো কিছু না নিয়ে এবং যেটা নেন সেটার ব্যাপারে আপনার যদি সন্দেহ থাকে, এটা একটা পিওরলি অ্যাপেস্টেমিক পজিশন, যেটাকে আপনাকে অ্যাগনস্টিক পজিশনে নিয়ে যায়। এটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি থেকেও থাকে তা আবিষ্কৃত নয়, মানুষের সৃষ্টি করা, মানে থাকলেও আপনি জানতে পারবেন না। তো আপনি এটা বদ্ধমূল ধারণা অনেকের মধ্যে কাজ করে যে এটা আসল সত্য আছে। না, আসল সত্য বলে কোনো একটা প্রশ্ন আজকে আমরা একটু আলোচনা করব সময় পেলে। আসল সত্য বলে কোনো সত্য নাই। সকল সত্য একই সাথে সাপেক্ষ, এবং এটা যদি সত্য হয়ে থাকে একই সাথে এটা নিরপেক্ষ। এটার গোড়া হচ্ছে অ্যাপিস্টেমিক নর্মেটিভিটি। তো এই আমরা তো মানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বুঝি, কিন্তু অ্যাপিস্টেমিক প্রবাবিলিটি বুঝি না, অ্যাপিস্টেমোলজি জিনিসটা বুঝি না। অ্যাপিস্টেমোলজির দৃষ্টিতে অ্যাপিস্টেমোলজির একেবারে সাধারণ পর্যায়ে এটা আমরা অ আ ক খ টাইপের পড়া, সেটা হচ্ছে যে নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ, JITB, অ্যাকাউন্ট অফ নলেজ। তো সেখানে আমরা দেখতে পাই ট্রুথ, আমরা যখন বলি এটা ট্রুথ দুই ধরনের হতে পারে, ট্রুথ অ্যাজ ইট অ্যাপিয়ার্স, ট্রুথ অ্যাজ ইট ইজ। তা আমরা JITB অ্যাকাউন্ট যে ট্রুথ বলি সেটা হলো ট্রুথ অ্যাজ ইট ইজ, যেটা অবজেক্টিভ ট্রুথ। ওকে, আবার এখানে বিলিফ দ্বারা ডিনোট করা হচ্ছে সাবজেক্টিভিটি। হ্যাঁ, বর্তমান সময়ে একবিংশ শতাব্দীর এই সময়ে তো বিশেষ করে ইউরোপিয়ান যারা দার্শনিক আছে, ফিলসফার বা ফিলসফি প্রফেশনালস, তাদের ম্যাক্সিমামই তো হচ্ছে যে নন রিলিজিয়াস এবং মুক্তমানা হাবিজাবি যাই বলুন, মানে তারা নাস্তিক টাইপের। কিন্তু এপিস্টেমোলজির কোনো একটা লিটারেচারেও এই যে সাবজেক্টিভিটিটাকে কিন্তু বাতিল করা হয় নাই। এই যে আপনি যে একটা মানে এক্সপেরিয়েন্স পাচ্ছেন, ফিজিক্যাল এক্সপেরিয়েন্স, দেখাশোনা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার মানে এম্পেরিক্যাল বিলিফ। এটাকে বলেছে এম্পেরিক্যাল বিলিফ। আমাদের একটা প্রশ্ন করা হয় যে লরেন্স বনজোরো বলে কেউ উচ্চারণ করে, যে তিনি ছিলেন যে এম্পেরিক্যাল বিলিফ। ওকে, তিনি আপনাদের মানে অর্থাৎ যারা বস্তুবাদী নাস্তিকবাদী তাদের শিবিরের লোক, তাদের পক্ষের লোক। তো সেই থেকে মধ্যে তাহলে JITB অ্যাকাউন্টের মধ্যে কি দেখতে পাচ্ছি যে একদিকে আছে ট্রুথ আর একদিকে আছে বিলিফ। বিলিফটা কার? জ্ঞানের কর্তা হিসেবে যিনি কগনিটিভ এজেন্ট, তিনি মানুষের। ওকে, মনে করো 2 + 2 = 4, এটা ইউনিভার্সাল ট্রুথ। এরকম কত ইউনিভার্সাল ট্রুথ আছে, সেগুলো নট ট্রু ফর মি আনটিল ইট কামস ইন মাই আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে। আমি ঘটনার চক্রে সঠিকটা বললেও কিন্তু হবে না। ওকে, আমরা যদি ঘটনার চক্রে সঠিকটা বলি সেটাকে আমরা এপিস্টেমোলজির ভাষায় বলি লাকি কেস। সো এখন তিনি বলছেন যে হয়তো তখন মানুষ বুঝবে উদ্দেশ্য যদি থেকেও থাকে তা আবিষ্কৃত নয়, তা মানুষের সৃষ্টি করা বিশ্বাস অবিশ্বাস। তো মানুষের যত জ্ঞান, এগুলো তো মানুষেরই সৃষ্টি করা। একটা বাচ্চা যখন 2 × 2 = 4 এটা শিখে, এটা তো মানে সে ভিতর থেকে গ্রহণ করে, এটা তারই। কিন্তু একই সাথে এটা সাবজেক্টিভ এবং একই সাথে এটা অবজেক্টিভ। অর্থাৎ নলেজ মাত্রই হচ্ছে নর্মেটিভ। এটা যদি সঠিক নলেজ হতে হয়, যে বিষয়ে যে নলেজ হোক না কেন, এটা নর্মেটিভ হইতে হবে। তার মানে এটার মধ্যে সাবজেক্টিভিটি থাকতে হবে, কার নলেজ এবং কি বিষয়ে নলেজ, দুইটার সম্মিলন হচ্ছে জ্ঞান। আমরা বাইনারি চিন্তা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আইদার এটা আইদার ওইটা। এবং কিছু মানুষ আছে আমি সত্যের সন্ধান করছি, সব কিছু পায়, বলছে আমি কনফিউজ। আমি তো মানে স্কেপটিকরা যেটা বলে যে আরও যে কিছু নাই সেটার প্রমাণ কি, আরও যে কিছু নাই সেটার প্রমাণ আমাদের কাছে নাই। ওকে, কিন্তু আরও যে কিছু আছে সেটার প্রমাণ ওনার কাছেও নাই যিনি প্রশ্ন করতেছে। ওকে, সেজন্য রডরিক এম চিজম ওনার থিওরি অফ নলেজের মধ্যে বলছে এপিস্টেমোলজি ইজ ফেইথ ইন দেমসেলভস, যে আমরা স্কেপটিক কথাগুলোকে কনক্লুসিভলি নাকচ করতে পারি না, একই সাথে স্কেপটিকরাও তাদের পজিশনকে কনক্লুসিভলি আমাদের কাছে সঠিক প্রমাণ করতে পারে না। সো উই মাস্ট পারসু নলেজ। তো এই যে বলছেন যে মানে ধরে নিচ্ছে যে সত্য বলে কোনো কিছু নাই, তাহলে সত্যের একটা ইলিউশন, একটা ভুল ধারণা আমাদের মধ্যে কেন আসলো? তো সত্য যদি আসলেই না থাকে, মানে আমি যদি সৌরভকে না চিনি, আমি কীভাবে বলতে পারি যে না সৌরভ বলে কেউ এখানে নাই? তো এই কনফিউশনগুলোকে এড়ানোর জন্য আমাদেরকে মুক্ত মনে ফিলসফি চর্চা করতে হবে, নিজে নিজে বুঝতে হবে, এবং সবসময় আমাদেরকে ট্রুথ সিকিং মাইন্ড নিয়ে চলতে হবে। আমরা যদি মনে করি যে আমরা ভুলগুলোকে আইডেন্টিফাই করে আমরা শেষ করব, বাতিল করে দেব, তাহলে সত্যকে আমরা পেয়ে যাব, এটা একটা স্কেপটিক ট্রেন্ড। হ্যাঁ,
এটা পিরুনিজম বলে। এটা কারণ আপনি কত ভুল বাদ দিলে সব ভুল বাদ গেল, সেটা তো আপনি জানেন না। সেজন্য এই আপনার লেখাটা সুন্দর, তবে এই আমরা যেহেতু তাত্ত্বিক মানুষ, আমি অ্যাপোস্টোমোলজি মেটাফিজিক্স পড়াই, আমি সব কিছুকে তাত্ত্বিকভাবে দেখার চেষ্টা করি। ওনার এই পুরো বক্তব্যটা হচ্ছে যে মানে ফিলোসফিক্যাল যে স্কেপটিসিজম এবং পোস্ট মডার্নিজম সেটার উপর নির্ভর করা, ওগুলার যে রেটোরিক্সগুলো আছে এটা উনি ইউজ করেছেন, এবং এটার যে সমস্যাগুলো আছে সেটা আমি ফাইন্ড আউট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।